আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। যদিও খুব বেশি ভালো নাই, কারণ এখনও আমরা একটি বিরূপ অবস্থার মধ্য দিয়ে বিরাজ করছি। যদিও অন্যান্য সেক্টরগুলো স্বাভাবিক অবস্থা ফিরে পেলেও আমাদের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ শিক্ষা কার্যক্রমগুলো এখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে নাই। তোমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য বিভিন্ন মাধ্যমে তোমাদের ক্লাস প্রচারিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় তোমাদের নবম দশম শ্রেণীর অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জিল্লুর রহমান, সহকারী শিক্ষক MSTP গার্লস স্কুল অ্যান্ড কলেজ, যশোর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসে কথা বলছিলাম সপ্তম অধ্যায়ে অর্থ ব্যাংক ব্যবস্থা নিয়ে। আমরা কথা বলছিলাম অর্থ কাকে বলে, অর্থের প্রকারভেদ এবং বিভিন্ন প্রকার ব্যাংক ব্যবস্থা। গত ক্লাসে আমরা কথা বলছিলাম কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত। তো আমরা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে অল্প কিছু ধারণা পেয়েছিলাম। আজকের ক্লাসে আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী এবং বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী সম্পর্কে কথা বলব। তার আগে আমরা যথারীতি জেনে নেব আজকের ক্লাসটা শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে সুন্দর এবং সুস্পষ্ট ধারণা পেতে পারবো, অর্থাৎ আজকের শিক্ষণফল কি কি আছে। আজকের শিক্ষণফল, আজকের পাঠদান শেষে আমরা জানতে পারবো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক কি ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। 3 নম্বর, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে বোঝাচ্ছি যে বাংলাদেশের ব্যাংক কতগুলা সেক্টরে বিভক্ত, কোনটা সরকারি, কোনটা বিদেশি, কোনটা বিশেষায়িত, এই যে বিষয়গুলো আছে আমরা আলোচনায় এগুলো জানতে পারবো। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ধারণা। আমরা পূর্বে ধারণা নিয়েছিলাম কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে, এখন আমরা সরাসরি বাংলাদেশ ব্যাংক সম্পর্কে আজকের ক্লাসে ধারণা পেতে পারবো। বাংলাদেশ ব্যাংকের যে কার্যাবলী আছে সে সম্পর্কে ধারণা পেতে পারবো এবং ফাইনালি বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলীগুলো আছে সে কার্যাবলী সম্পর্কে আমরা সুন্দর এবং সুস্পষ্ট একটি ধারণা পাবো বলে আশা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে শুরু করব কেন্দ্রীয় ব্যাংক দিয়ে। কেন্দ্রীয় ব্যাংক কি? কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান যা ব্যাংক ব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংক ব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে। অর্থাৎ সমস্ত মুদ্রা বা নোট প্রচলন নিয়ন্ত্রণ, এক কথায় এই কেন্দ্রীয় ব্যাংকটি হচ্ছে একটি দেশের সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। অর্থাৎ অর্থনৈতিকভাবে বা অর্থ, নোট প্রচলন বা মুদ্রা প্রচলন, তুমি যেভাবেই বলো, এর সর্বোচ্চ ক্ষমতা সরকার বা ওই দেশের সরকার শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে থাকেন। তাহলে আমরা বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ওই দেশের ক্ষমতাপ্রাপ্ত সর্বোচ্চ সরকারি আর্থিক প্রতিষ্ঠান। এবং যেহেতু এটি সরকারি আর্থিক প্রতিষ্ঠান, অনেকে হয়তো ধরে নিতে পারে যে এটি মুনাফা অর্জনই হচ্ছে এই ব্যাংকের মূল উদ্দেশ্য। আসলে সেটি না। এটি সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হলেও এর উদ্দেশ্য হচ্ছে একটি দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রাখা, উন্নয়ন এবং জনকল্যাণ সর্বোচ্চকরণ অথবা নিশ্চিতকরণ। তার মানে আমরা এখান থেকে জানতে পারলাম যে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটি একটি দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। তারপরেও এটি মনে রাখতে হবে যে এটির কিন্তু লক্ষ্য সর্বোচ্চ মুনাফা অর্জন না। এটির লক্ষ্য হচ্ছে ওই দেশের অর্থনৈতিক অবস্থাকে স্থিতিশীল রাখা। তাহলে এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এখন এই কেন্দ্রীয় ব্যাংক একটি জাতীয় প্রতিষ্ঠান। প্রত্যেক স্বাধীন দেশেই কেন্দ্রীয় ব্যাংক রয়েছে। যেমন বাংলাদেশের একটি কেন্দ্রীয় ব্যাংক রয়েছে, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমরা জানি যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এভাবে যদি আমরা বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, তাহলে আরো কিছু কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা একটু ধারণা পেতে পারি। এরপর আমরা দেখবো ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এটি হচ্ছে ভারত তথা ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এবং আমরা এরপরে দেখব যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, যেটির নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। অর্থাৎ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম ফেডারেল রিজার্ভ সিস্টেম। এরকম আরো কিছু কেন্দ্রীয় ব্যাংক আছে, যেমন ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ ইংল্যান্ড। এই যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পাবো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে আমরা
7 ভাগে বিভক্ত করেছি। এছাড়াও আরো কিছু কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংক সম্পাদন করে থাকে। তো আমরা 7 ভাগে বিভক্ত করে নিয়ে আলোচনার সুবিধার্থে আলোচনা করব। তো 1 নম্বর হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন, 2 নম্বর সরকারের ব্যাংক, 3 নম্বর অন্যান্য ব্যাংকের ব্যাংক, 4 নম্বর ঋণ নিয়ন্ত্রণ, 5 নম্বর সর্বশেষ ঋণদাতা, 6 নম্বর বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ এবং ফাইনালি নিকাশ ঘর। এই প্রশ্নটা খুব বেশি পরীক্ষাতে আসে যে নিকাশ ঘর বলতে কি বোঝায়, অথবা বাংলাদেশ ব্যাংকে কেন নিকাশ ঘর বলা হয়। আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা পরে করব। আমরা ধারাবাহিকভাবে প্রথম থেকে শুরু করব মুদ্রা ও নোট প্রচলন। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীর প্রধান কাজ হচ্ছে নোট ও মুদ্রা প্রচলন। কেন্দ্রীয় ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট ও মুদ্রা প্রচলন করে থাকে। এমন যে নোটগুলোতে আমরা দেখি বাংলাদেশ ব্যাংক উপরের লোগো থাকে বা বাংলাদেশ ব্যাংক লেখা থাকে, এই নোটগুলো বাংলাদেশ ব্যাংক ছাপানোর কাজে অনুমতি প্রদান, সরকারের অনুমতির সাপেক্ষে এই কাজগুলো করে থাকেন। তো বিভিন্ন নোট ছাপানো বা মুদ্রা প্রচলনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ভূমিকা পালন করে থাকে। নোট প্রচলনের জন্য বাংলাদেশ ব্যাংকে বিভিন্ন সময় স্বর্ণ, রৌপ্য অথবা বৈদেশিক মুদ্রা আমানত হিসেবে রাখতে হতো। আর একটি দেশের অর্থনৈতিক যে স্থিতিশীলতা, অর্থের মূল্য অর্থাৎ চাহিদা অনুযায়ী মুদ্রা ছাপানো বা মুদ্রা প্রচলনের যে ব্যবস্থা, সেটি কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। বাংলাদেশ ব্যাংক লেখা থাকতে পারে। এই নোটগুলোর প্রচলন বাংলাদেশ ব্যাংক করে থাকে। আমরা বিভিন্ন নোটগুলো দেখি যে এগুলো বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে বা সরকারের আদেশে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো প্রচলন করা হয়ে থাকে। এরপরে আমরা 2 নম্বর কাজটি দেখব। সরকারি ব্যাংক হিসেবে কাজ করে। সরকারি ব্যাংক বলতে বোঝায় যে কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশনা যে বিভিন্ন খাতে অর্থ প্রদান করে, সরকারের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করে। অর্থাৎ আমরা জানি যে এর আগে পড়ছিলাম একটি সরকারের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এই কেন্দ্রীয় ব্যাংকে সরকারের যে রাজস্ব খাতগুলো আছে, সরকারি আয়ের যে উৎসগুলো আছে, সেখান থেকে সরকারের যে রাজস্ব পাওনাগুলো আসে সেই হিসাবের জমা, সরকারি নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করা, যেমন বিভিন্ন খাতে অর্থ প্রদান করা, সরকারের প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করা। অর্থাৎ আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো আছে যেমন বিশ্ব ব্যাংক, অন্যান্য যে সংস্থাগুলো আছে, সেই সংস্থাগুলোর সাথে সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন ধরনের আলোচনা পর্যালোচনা, বিভিন্ন কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের 2 নম্বর কাজ, যেটাকে বলা হয় সরকার ব্যাংক। অর্থাৎ সরকারের প্রতিনিধি পর্যায়ের যে কাজগুলো, সেই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। অর্থাৎ আর্থিক যে কাজগুলো আছে সেই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে সরকারের ব্যাংক বলা হয়ে থাকে। 3 নম্বর অন্যান্য ব্যাংকের ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে, তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার দিক নির্দেশনা দেয় এবং অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করে। তো এই যে নতুন কোনো ব্যাংক খুলতে হলে বা নতুন কোনো ব্যাংকের শাখা খুলতে হলে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রয়োজন হয়। কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নির্দেশনা প্রদান করে। এই যে কাজগুলো ছাড়াও অন্যান্য ব্যাংকের ব্যাংকার অর্থাৎ বিভিন্ন ব্যাংকের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয়। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে অভিহিত করা হয়। অর্থাৎ তাহলে কেন্দ্রীয় ব্যাংক কি কি কাজগুলো করে, যেহেতু আমরা বলছি অন্যান্য ব্যাংকের ব্যাংক, তাহলে নতুন কোনো শাখা খোলার জন্য একটি অনুমতি প্রদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা প্রদান করে এবং অন্যান্য ব্যাংকের আমানতের একটি নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় ব্যাংকে রাখতে হয়। ঋণ নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণ দান ক্ষমতা নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থের ভারসাম্য রক্ষা করে। অর্থাৎ বিভিন্ন ব্যাংক কি পরিমাণ ঋণ প্রদান করবে, কি পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবে, এই যে জিনিসগুলো আছে, এই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে থাকে। 5 নম্বর সর্বশেষ ঋণদাতা।
কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকসমূহ কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় ব্যাংকের শরণাপন্ন হলে কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট জামানতের বিপরীতে ঋণ প্রদান করে থাকে। অর্থাৎ বিভিন্ন কারণে দেখা যায় আমাদের ব্যাংক ব্যবস্থায় এক ধরনের সংকট দেখা দেয়, যখন ব্যাংক হয়তো দেউলিয়া হয়ে যেতে পারে। অর্থাৎ দেউলিয়া বলতে পুরোপুরি দেউলিয়া না, বিভিন্ন সময় ব্যাংকগুলো অর্থ সংকটে ভোগে। এই সময় বিভিন্ন ব্যাংক বিভিন্ন জায়গা থেকে ঋণ দানের জন্য যখন ব্যর্থ হয়, তখন কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে থাকে। এটি হচ্ছে এজন্য কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের সর্বশেষ ঋণদাতা হিসেবে কাজ করে থাকে। 6 নম্বর, বিনিময়ের হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ। অর্থাৎ বৈদেশিক লেনদেনের ভারসাম্য আনয়ন এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন ধরনের যে ঋণ রয়েছে, এই ঋণ কিভাবে হার নির্ধারণ করবে, কত পার্সেন্ট হার নির্ধারণ করবে গ্রহণের ক্ষেত্রে, অথবা গ্রহীতাকে কত পার্সেন্ট দিবে, আবার সে কত পার্সেন্ট গ্রাহকদের কাছ থেকে নিবে, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে। এবং শুধু এটাই না, যে অন্যান্য ব্যাংকের সাথে যে বিনিময় হার বা অন্যান্য বিদেশি ব্যাংকের সাথে যে বিনিময় হারগুলো আছে সেগুলো নিয়ন্ত্রণ। নিকাশ ঘর, আমরা শুরুতে বলছিলাম নিকাশ ঘরটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু দেখি নিকাশ ঘরটা কি। নিকাশ ঘর হলো এমন একটি স্থান বা প্রতিষ্ঠান যেখানে একটি নিকাশ পদ্ধতির মাধ্যমে কোনো নির্দিষ্ট এলাকা বা অঞ্চলের ব্যাংকসমূহের পরস্পরের মধ্যে দেনাপাওনা সংক্রান্ত হিসাবে নিষ্পত্তি করে। নিকাশ ঘর বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকের দেনাপাওনা নিষ্পত্তির প্রক্রিয়াকে বোঝায়। এক কথায় আমরা যখন নিকাশ ঘর বলবো তখন এই সংজ্ঞাটাই আমরা ব্যবহার করতে পারি, যে নিকাশ ঘর বলতে কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃক বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকের দেনাপাওনা নিষ্পত্তির প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ বিভিন্ন ব্যাংকের ভিতরে যখন দেনাপাওনা সংগঠিত হয় তখন তারা এর নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকের এবং কেন্দ্রীয় ব্যাংকেরই দায়িত্ব যে বিভিন্ন সময়ে ব্যাংক ব্যবস্থার মধ্যে যে দেনাপাওনার বিষয়গুলো ঘটে সেগুলো নিষ্পত্তি প্রদান করা। এজন্য যখন তারা বিভিন্ন সংকটে পড়ে বা বিভিন্ন ধরনের দেনাপাওনার বিষয় নিয়ে সমস্যায় পড়ে, তখন নিকাশ ঘরই এই বিষয়গুলোর নিষ্পত্তি করে থাকে। যেহেতু এটি করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয়ে থাকে। অর্থাৎ তাহলে আমরা এক কথাই বলতে পারি যে কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয়। যেহেতু পরবর্তীতে আমরা জানবো যে বাংলাদেশ ব্যাংকই হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, এই জন্য একটি প্রশ্ন এখানে থাকতে পারে যে বাংলাদেশ ব্যাংকে কেন নিকাশ ঘর বলা হয়। অ্যান্সারটা একইভাবে আসবে, যে আমরা শুধুমাত্র সেখানে যোগ করতে পারি যে বাংলাদেশ ব্যাংক সবসময়ের জন্য বিভিন্ন ব্যাংকের মধ্যে যে ধরনের দেনা পাওনা সম্পর্কে সমস্যার সৃষ্টি হয় এই সমস্যাগুলো নিষ্পত্তি করে থাকে বাংলাদেশ ব্যাংক। এই জন্য বাংলাদেশ ব্যাংকেই নিকাশ ঘর বলা হয়ে থাকে। আবার প্রশ্ন আসতে পারে নিকাশ ঘর বলতে কি বোঝায়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো যে নিকাশ ঘর বলতে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক বিভিন্ন ব্যাংকের দেনা পাওনা নিষ্পত্তির প্রক্রিয়াকে বোঝায়। তাহলে নিকাশ ঘরের কাজটা কি? নিকাশ ঘরের কাজটা হচ্ছে এই বিষয়গুলো যে নিয়ে যে সমস্যার সমাধান, এই বিষয়গুলো নিয়ে যে সমস্যা হবে সেই সমস্যাগুলো সমাধান করাই হচ্ছে নিকাশ ঘরের কাজ। এটি ছিল নিকাশ ঘর। এটি খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে প্রশ্নটা আসে, তো এই জন্য এটা জেনে রাখা খুবই দরকার। আমরা বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা সম্পর্কে একটু দেখব। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি প্রধানত। একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, একটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এবং আরেকটি হচ্ছে বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি এবং গত ক্লাসে আমরা বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে অল্প কিছু ধারণা পেয়েছি। তো আমরা দেখব যে কেন্দ্রীয় ব্যাংকটা স্পেশালি একটি ব্যাংকেই বলা হয়, যেটাকে আমরা বলি বাংলাদেশ ব্যাংক। তাহলে কেন্দ্রীয় ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংক। এখন আমরা যাব বাণিজ্যিক ব্যাংকে। তো বাণিজ্যিক ব্যাংককে আমরা প্রধানত 2 ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে দেশি এবং আরেকটি হচ্ছে বিদেশি। দেশি ব্যাংকগুলোকে আবার আমরা 2 ভাগে ভাগ করেছি। এখানে তোমরা শ্রেণী বিভাগটা দেখতে পাচ্ছ যে দেশি ব্যাংক ব্যবস্থাকে আবার 2 ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে সরকারি এবং আরেকটি হচ্ছে বেসরকারি। এই সরকারি ব্যাংক মূলত আমরা 4টিকে সরকারি ব্যাংক বলে শনাক্ত করি বা 4টিকে সরকারি ব্যাংক বলে জানি। একটি হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং অগ্রণী ব্যাংক লিমিটেড। এই 4টি হচ্ছে সরকারি ব্যাংক এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে সেগুলো হচ্ছে বেসরকারি ব্যাংক। সেগুলো হচ্ছে পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক। এই যে ব্যাংকগুলো আছে এগুলো হচ্ছে দেশি ব্যাংক।
এবং বাণিজ্যিক ব্যাংকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে দেশি এবং একটা হচ্ছে বিদেশি। দেশি হচ্ছে সরকারি এবং বেসরকারি, আর বিদেশি ব্যাংকগুলো হচ্ছে, বিদেশি ব্যাংকের উদাহরণ হচ্ছে HSBC, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে বিদেশি ব্যাংক। এবং এখানে কিছু বিশেষায়িত ব্যাংক আছে। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বিশেষায়িত ব্যাংক কি? বিশেষায়িত ব্যাংক বলতে বোঝায় যে ব্যাংকগুলো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য কাজ করে। সেটি হতে পারে অঞ্চলভেদে, হতে পারে পেশার ভিত্তিতে, হতে পারে অন্য কোনো এর ভিত্তিতে, যে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি কাজ করবে, এটি সবার জন্য না। তো আমরা সেই বিশেষায়িত ব্যাংকগুলোর কয়েকটি উদাহরণ দেখলাম। এখানে বাংলাদেশ কৃষি ব্যাংক রয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের কাজ হচ্ছে কৃষক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এটি সর্বাত্মকভাবে সহযোগিতা প্রদান করে। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড রয়েছে বিশেষায়িত ব্যাংকের মধ্যে। বাংলাদেশ সমবায় ব্যাংক রয়েছে বিশেষায়িত ব্যাংকের মধ্যে, এবং গ্রামীণ ব্যাংক রয়েছে বিশেষায়িত ব্যাংকের মধ্যে। এই গ্রামীণ ব্যাংকের অগ্রযাত্রা কিন্তু শুরু হয় গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, বা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গ্রামীণ ব্যাংক কাজ করা শুরু করেন। তাহলে এটি একটি গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কাজ করে, এই জন্য এটাকে বিশেষায়িত ব্যাংক বলা হয়। তাহলে এটি ছিল বাংলাদেশের ব্যাংক ব্যবস্থা। তো আমরা যদি আরও একবার একটু রিপিট করার চেষ্টা করি, বাংলাদেশের সমগ্র ব্যাংক ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষায়িত ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলতে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক আবার দেশি এবং বিদেশি দুই ভাগে ভাগ হয়ে গেছে, এবং বিশেষায়িত ব্যাংক বলতে আমরা কয়েকটি ব্যাংকে বোঝাই যেগুলো বিশেষ জনগোষ্ঠীর জন্য কাজ করে। আমরা এখন কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক, তো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বলতে আমরা বোঝাই বাংলাদেশ ব্যাংকে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক, যেটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ। তোমরা চিত্রটি হয়তো দেখতে পাচ্ছ, এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লোগো রয়েছে এখানে। বাংলাদেশ ব্যাংকের যে ভবন রয়েছে সেই ভবনটা এখানে রয়েছে। তাহলে এটি হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক অফ বাংলাদেশ, যেটাকে আমরা বাংলাদেশ ব্যাংক বলে সম্বোধন করে থাকি। তো এখন বাংলাদেশ ব্যাংক সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক। স্বাধীনতা লাভের পর ব্যাংক ও মুদ্রা ব্যবস্থার নেতৃত্বে দানের জন্য 1972 সালে রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর বলে বাংলাদেশে অবস্থিত সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তানের সকল সম্পদ ও দায় নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ পাকিস্তানের যে স্টেট ব্যাংক ছিল, সাবেক স্টেট ব্যাংক অফ পাকিস্তান, সেই ব্যাংকের যে দায়ভার ছিল, মুক্তিযুদ্ধের পরে যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন 72 সালে রাষ্ট্রপতির বাংলাদেশ ব্যাংক আদেশ 1972-এর বলে বাংলাদেশে অবস্থিত যে পাকিস্তান স্টেট ব্যাংক ছিল, এই ব্যাংকের যে দায়ভার অর্থাৎ দেনা পাওনা, এই যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে গঠিত হয় বাংলাদেশ ব্যাংক। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক গঠনের ইতিহাস। আমরা সংক্ষিপ্তভাবে এখান থেকে ধারণা পেলাম। এরপরে যদি আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী দেখছি, তো এখান থেকে একটু সংক্ষিপ্ত পরিসরে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী একটু দেখব। দেশের কৃষিখাতে প্রয়োজন মাফিক কৃষি ঋণ সরবরাহে সাহায্য করার জন্য কৃষি ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ঋণ তহবিল প্রদান করে, কৃষি উন্নয়নের জন্য গবেষণা পরিচালনা ও কৃষি পরিসংখ্যান তৈরি করে। অর্থাৎ আমরা বলছিলাম যে যেহেতু দেশের উন্নয়নের জন্য অবদান রাখে এবং এখানে মুনাফা অর্জন নয়, দেশের সার্বিক পরিস্থিতির উন্নয়নের জন্যই বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। তো এই যে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যাংক ব্যবস্থা কৃষকদের ঋণ প্রদান করে, এই ঋণ প্রদান সংস্থাগুলো বা ব্যাংকগুলোকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে এবং তাদের নির্দেশনা প্রদান করে, এক কথায় তাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক। 2 নম্বর, দেশের দ্রুত শিল্পায়নের স্বার্থে বাংলাদেশ ব্যাংক শিল্প ও মূলধন সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানকে ঋণ তহবিল সরবরাহ করে, শিল্প উদ্যোক্তা শ্রেণী বিকাশে উদ্বুদ্ধকরণের জন্য ঋণ সহায়তা প্রদান করে থাকে। 3 নম্বর, বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ পত্রের বিনিময়ে ঋণ প্রদান করে নতুন ব্যাংক স্থাপন এবং অনুন্নত এলাকায় বাণিজ্যিক ব্যাংক ও কৃষি ব্যাংকের নতুন শাখা স্থাপন করে ঋণের যোগান নিশ্চিত করে প্রয়োজনের খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করে। অর্থাৎ যে যে এলাকাগুলোতে ব্যাংক নাই, যে যে এলাকাগুলোতে ব্যাংকের সুবিধাগুলো কম, সেই এলাকায় বিভিন্ন সুবিধা প্রদান এবং বিভিন্নভাবে ব্যাংক স্থাপনের মাধ্যমে ওই এলাকার জনগোষ্ঠীর উন্নয়নে ব্যাংক কাজ করে থাকে, বাংলাদেশ ব্যাংক কাজ করে থাকে। এইগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী, আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। এরপরে বাণিজ্যিক ব্যাংক। আমরা গত ক্লাসে বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা জানছিলাম। বাণিজ্যিক ব্যাংক বলতে বোঝায় এমন একটি ব্যাংক ব্যবস্থা যেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান হতে আমানত রাখা বা প্রদানের মাধ্যম দিয়ে মুনাফা অর্জন করে, ওই ব্যাংকগুলোকে আমরা বাণিজ্যিক ব্যাংক বলি। তো আমরা এখান থেকে দেখি যে বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি।
দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও উন্নয়নে, কৃষি উন্নয়নে ও শিল্প উন্নয়নে, অর্থ সংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশে অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড় অংশ বাণিজ্যিক ব্যাংক। মালিকানার দৃষ্টি থেকে এই ব্যাংকে দুভাগে ভাগ করা যায়, সরকারি ও বেসরকারি। অর্থাৎ আমরা আগেই জেনেছিলাম আগের ক্লাসে যে বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়। এখানে বাণিজ্যিক ব্যাংকের একটু বিস্তারিত ধারণা আমরা পেলাম যে দেশের সার্বিক অর্থায়নে, কৃষির উন্নয়নে, শিল্পের উন্নয়নে এবং আত্মকর্মসংস্থানের সৃষ্টির মাধ্যম দিয়ে বাণিজ্যিক ব্যাংক কাজ করে যাচ্ছে। এবং এই ব্যাংকগুলোকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সরকারি ব্যাংক এবং অন্যটি হচ্ছে বেসরকারি ব্যাংক। আমরা ইতিমধ্যে দেখে আসছি সরকারি ব্যাংক কোনগুলো এবং বেসরকারি ব্যাংক কোনগুলো। এখান থেকে কিন্তু যে কোনো একটি এমসিকিউ থাকতে পারে যে এটি কোন ধরনের ব্যাংক। সাপোজ এরকম দিতে পারে যে সোনালী ব্যাংক কোন ধরনের ব্যাংক। এই ধারণাগুলো একটু মাথায় রাখা উচিত পরীক্ষার জন্য। তো বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলীগুলো দেখব। বাণিজ্যিক ব্যাংক সময়ের যে ভূমিকা আছে, বাণিজ্যিক ব্যাংক যে কার্যাবলীগুলো সম্পাদন করে বা যে ভূমিকাগুলো পালন করে, বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা সমূহ। বাংলাদেশের অধিকাংশ কৃষক দরিদ্র হওয়ায় কৃষিকাজ পরিচালনার জন্য বাণিজ্যিক ব্যাংক পর্যাপ্ত কৃষি ঋণ দিয়ে কৃষকদের সহায়তা করে থাকে। 2 নম্বর, বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র আমানত গ্রহণ করে তা ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা নির্মাণ ও সম্প্রসারণে সহযোগিতা করে। মানে বিভিন্ন ধরনের ছোট ছোট যে শিল্প কারখানা রয়েছে, বিভিন্ন ধরনের মাঝারি শিল্প কারখানা রয়েছে, এই ধরনের শিল্প কারখানাকে সহযোগিতার মাধ্যম দিয়ে তাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করে এবং তাদেরকে ঋণ প্রদান করে থাকে। 3 নম্বর, এই ব্যাংক ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান করে দেশের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে থাকে। অর্থাৎ শুধু শিল্প কারখানাকে ঋণ প্রদান করে না, একটি ব্যক্তি পর্যায়ে ঋণ প্রদান করে আমাদের উদ্যোক্তা সৃষ্টিতে একটি প্রধান ভূমিকা পালন করে যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো। যদিও তারা মুনাফার বিনিময়ে করে, তারপরেও দেশের কর্মসংস্থানের সৃষ্টিতে তাদের ভূমিকা অপরিসীম। তো এই ছিল আমাদের আজকের যে আলোচনা। তোমরা জানো যে আমাদের একটি নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে, নির্দিষ্ট সময় রয়েছে যার মধ্যে আমাদের শেষ করতে হয়। আমরা আরও একটু বিস্তারিত আলোচনা হয়তো করতে পারতাম এই বিষয়গুলো নিয়ে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী একটি বৃহৎ পরিসরের। আমরা কিছু কার্যাবলী হয়তো আলোচনা করে নাই। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে এ বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে। আর যেহেতু সিটি কেবলের ক্লাসগুলো একবারই পরিচালিত হয়, সেহেতু এখান থেকে হয়তো তোমাদের অনেক কিছু হয়তো রিপিট করার প্রয়োজন পড়ে। এই জন্য এই ক্লাসগুলো আমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের যে ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, এখানে আপলোড করার চেষ্টা করি বা করে থাকি। যেমন আমরা আমাদের এমএসটিভি ফটোগ্রাফ নামে যে ফেসবুক পেজ আছে, সেখানে এই ক্লাসগুলো আমরা নিয়মিতভাবে আপলোড করে থাকি। তারপরে এমএসটিভির ইউটিউব চ্যানেল আছে। তাছাড়াও আমাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট আছে বা ফেসবুক আইডি আছে, আমরা সেখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি। তো তোমরা তোমাদের সুবিধার মতো পরবর্তীতে এই ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আমরা আজকের বাড়ির কাজ দিয়ে আমাদের ক্লাস শেষ করব। বাড়ির কাজ 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটি তোমরা মুখস্থ করবে এবং জ্ঞানমূলক প্রশ্ন লেখার জন্য প্রস্তুত থাকবে এটি। 2 নম্বর, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কী কী। এটি একটি বৃহৎ পরিসর, যেহেতু আমাদের সৃজনশীল আমাদের ওইভাবে 7টি যে লিখতে হবে তা না, হয়তো ওখান থেকে একটা বা দুইটি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে থাকতে পারে, অথবা সৃজনশীল থেকে বা উদ্দীপক থেকে আমাদের এটা বুঝে নিতে হবে যেটি কোন ধরনের কাজের প্রতি ইঙ্গিত করেছে। এই জন্য 7টি ধারণাই মনে রাখতে হবে। বিশেষ করে কেন নিকাশঘর বলা হয় কেন্দ্রীয় ব্যাংকে, অথবা বাংলাদেশ ব্যাংকে কেন কেন্দ্রীয় ব্যাংক বলা হয়, অথবা নিকাশঘর বলতে কি বোঝায়, এই প্রশ্নগুলো একটু জেনে রাখবা। এরপর 3 নম্বর, বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা। এটি মূলত এমসিকিউ এর জন্য। 4 নম্বর, বাংলাদেশ ব্যাংক সম্পর্কে ধারণা, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের উৎপত্তি কোথা থেকে আর বাংলাদেশ ব্যাংকের পূর্ববর্তী নাম কি ছিল, এই বিষয়গুলো একটু জেনে রাখবে, এটা এমসিকিউ এর জন্য। বাণিজ্যিক ব্যাংক কাকে বলে এবং ফাইনালি বাণিজ্যিক ব্যাংকের যে কার্যাবলীগুলো আছে সেগুলো সংক্ষিপ্ত পরিসরে মনে রাখার চেষ্টা করো। আশা করি তোমরা বিষয়গুলো সুন্দর এবং সুস্পষ্টভাবে বুঝতে পেরেছ। এরপরও যদি সমস্যা থেকে থাকে কোথাও কোনো বিষয়গুলোতে, তোমরা পাঠ্য বই সাহায্য নিতে পারো এবং আমরা খুব দ্রুত যাতে আমাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসতে পারি, এর জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো। এবং আমরা খুব দ্রুতই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবো এবং এই আশায় এবং তোমাদের সুস্থ ও সুন্দর জীবনের